নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে একটা ছবি সামনে আসছে যা দেখে দিল্লির রাজনৈতিক মহলে এখন ঝড় উঠেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে এনডিএর সবচেয়ে শক্তিশালী শরিক মোদী সরকারের কিংমেকার অর্থাৎ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দুই হাতে দুই কংগ্রেস মুখ্যমন্ত্রীর হাত ধরে হাসছেন। শুধু হাসছেন না বন্ধুরা, মঞ্চ থেকে এমন কথা বলছেন যা শুনে দিল্লির বিজেপি নেতাদের সিংহাসন হয়তো নড়বড়ে হতে বসেছে। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই একটি সরকারি অনুষ্ঠানের সৌজন্যমূলক উপস্থিতি, নাকি এর পেছনে আছে এমন কোনো মাস্টার প্ল্যান যা 2029 সালের নির্বাচনে ভারতের রাজনৈতিক মানচিত্রকে পুরোপুরি বদলে দিতে পারে? আজকের এই ভিডিওতে আমরা সেই ছবির পেছনে পুরো রাজনৈতিক সমীকরণটাকেই ফুটিয়ে তুলব। থাকছে দিল্লির অন্দরমহলের একদম ভেতরের খবর, দক্ষিণ ভারতের রাজনীতির গভীর বিশ্লেষণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, চন্দ্রবাবু নাইডু কি সত্যিই মোদী সরকারকে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? তো বন্ধুরা, প্রথমে জানা দরকার পুরো ঘটনার প্রেক্ষাপট। কর্ণাটকের কোপ্পাল জেলায় তুঙ্গভদ্রা বাঁধ নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। আয়োজক ছিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার, যাকে দক্ষিণের চাণক্য বলা হয়। তুঙ্গভদ্রার জল তিনটি রাজ্যে যায়, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। তাই স্বাভাবিকভাবে এই তিন রাজ্যের প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এখানে একটু ভাবুন বন্ধুরা, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি কংগ্রেসের লোক, যিনি যাবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু চন্দ্রবাবু নাইডু, তিনি এনডিএর সবচেয়ে বড় শরিক, তিনি চাইলে তার জল সম্পদ মন্ত্রীকে অবশ্যই পাঠাতে পারতেন। কোনো আলোচনা নেই, কোনো ছবি নেই, কোনো বিতর্ক নেই, কিন্তু সেটা তো একেবারে হলোই না বন্ধুরা। চন্দ্রবাবু নাইডু নিজে গেলেন, পুরো দলবল নিয়ে গেলেন, মঞ্চে উঠলেন, মাইক্রোফোন হাতে নিলেন এবং তারপর যা বললেন তা শুনে উপস্থিত বিজেপি নেতারা একে অপরের মুখ চাওয়াচাই করতে শুরু করলেন। ডি.কে. শিবকুমার সম্পর্কে নাইডু বললেন, শিবকুমার অত্যন্ত কার্যকরী এবং গতিশীল একজন নেতা, আমি তার প্রশংসা করি। একজন এনডিএ নেতা মঞ্চে দাঁড়িয়ে কংগ্রেসের একজন শক্তিশালী নেতার প্রশংসা করছেন, এটা কি কেবলমাত্র ভদ্রতা? রাজনীতিতে কেউ কিন্তু এভাবে কথা বলে না শুধুমাত্র ভদ্রতার জন্য। এরপর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির প্রশংসায় নাইডু আরও এক ধাপ এগিয়ে গেলেন। নাইডু বললেন, রেভান্ত রেড্ডি অত্যন্ত ডাইনামিক, তিনি নিজের রাজ্যের স্বার্থের সাথে আপোষ করেন না, যা আমাকে মুগ্ধ করেছে। দেশের সার্বিক উন্নয়নের জন্য আমাদের একসাথে কাজ করতে হবে। উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার ফর ইন্ডিয়া। বন্ধুরা, এই একটিমাত্র বাক্যের মধ্যেই লুকিয়ে রয়েছে ভবিষ্যতের পুরো রাজনৈতিক ইঙ্গিত। এরপর নাইডু বাবু দুজনের হাত ধরে উঁচিয়ে ধরলেন, সেই ছবি তুলে নেওয়া হলো এবং সেই ছবি এখন দিল্লির বিজেপি মহলে একেবারে ভূমিকম্প ঘটাচ্ছে। বন্ধুরা, এই ঘটনাটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। 2024 সালের লোকসভা নির্বাচনের পর চন্দ্রবাবু নাইডু ছিলেন মোদী সরকারের অপরিহার্য স্তম্ভ। তেলেগু দেশম পার্টির 16টি আসন ছিল এনডিএ জোটে বিজেপির পর দ্বিতীয় বৃহত্তম শক্তি। মোদী সরকার গঠন করতে পেরেছিলেন শুধুমাত্র নাইডু এবং নীতিশ কুমারের সমর্থনের কারণে। সেই সময় নাইডু বাবু ছিলেন সত্যিকারের অর্থে কিংমেকার। কিন্তু বন্ধুরা, রাজনীতির মাঠে কিছুই স্থায়ী নয়। এরপর শুরু হলো মোদী আর অমিত শাহের সেই পরিচিত খেলা, আঞ্চলিক দল ভাঙার খেলা। মহারাষ্ট্রের শিবসেনা, উদ্ধব ঠাকরের শিবসেনা, যে দল দশকের পর দশক ধরে একটি গুরুত্বপূর্ণ শক্তি, সেই দলকে একনাথ শিন্ডের মাধ্যমে পুরোপুরি ভেঙে দেওয়া হলো। একইভাবে শরদ পাওয়ারের এনসিপি ভেঙে দেওয়া হলো, সেই ভাঙা অংশ এনডিএতে যোগ দিল। এই পরিবর্তনের ফলে এনডিএর আসন সংখ্যার হিসেব নিকেশ একেবারে বদলে গেল। এনডিএর মধ্যে তালিকায় বিজেপির পরে দ্বিতীয় স্থানে নেই তেলেগু দেশম পার্টি, তাদের আগে চলে এসেছে সিন্ডের শিবসেনা, অজিত পাওয়ারের এনসিপি এবং আরও অনেক দল। অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এনডিএতে এখন 3-4 নম্বরে। তার 16টি আসনের যে একক গুরুত্ব ছিল, সেই গুরুত্ব এখন জোটের ভিড়ে হারিয়ে যেতে বসছে। এই সত্যিটা চন্দ্রবাবু নাইডু কিন্তু নিজেও ভালো করে বোঝেন, আর তিনি এটাও বোঝেন যে অন্ধ্রপ্রদেশে বিজেপি এখন তারই জোট সঙ্গী পবন কল্যাণকে এগিয়ে আনছে। পবন কল্যাণ বিখ্যাত তেলেগু চলচ্চিত্র অভিনেতা ও জনসেনা পার্টির নেতা, তাকে ধীরে ধীরে অন্ধ্রপ্রদেশের বিজেপির মুখ হিসেবে প্রজেক্ট করা হচ্ছে। উত্তরপ্রদেশে যেভাবে যোগী আদিত্যনাথকে ব্যবহার করা হয়েছে, ঠিক সেই একইভাবেই দক্ষিণে পবন কল্যাণকে ব্যবহারের মহাপরিকল্পনা চলছে। নাইডু বাবু বুঝতে পারছেন, আজ যদি সতর্ক না হন তাহলে কাল হয়তো তার দলের 10 থেকে 12 জন সাংসদ হয়তো বিজেপিতে বেরিয়ে যাবে। তাছাড়া অন্ধ্রপ্রদেশের নাইডু বাবুর ভোট ব্যাংকের একটা বড় অংশ হলো মুসলিম, খ্রিস্টান এবং দলিত সম্প্রদায়। বিজেপির কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির কারণে এই ভোট ব্যাংকে ফাটল ধরেছে। যতদিন নাইডু বাবু মোদীর ঘনিষ্ঠ মিত্র হিসেবে থাকবেন, ততদিন এই সংখ্যালঘু ভোট ব্যাংক তার দিক থেকে মুখ ফেরাতে পারে। বন্ধুরা, এখন আসা যাক দিল্লির ভেতরের খেলায়। মোদী সরকারকে সামনের দিনগুলোতে দুটি অত্যন্ত এবং বিতর্কিত পদক্ষেপ নিতে হবে। প্রথমটি হলো আসন পুনর্বিন্যাস বা ডেলিমিটেশন।
এই প্রক্রিয়ায় সংসদের আসন পুনর্নির্ধারিত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এতে উত্তর ভারতের রাজ্যগুলো বেশি আসন পাবে এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলোর গুরুত্ব কমবে। এটি দক্ষিণ ভারতের সমস্ত রাজনৈতিক দলের জন্য একটি ভয়াবহ সংকটের বিষয়। দ্বিতীয়টি হলো এক দেশ এক নির্বাচন বিল। এই বিল পাশ করতে সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা দরকার। বিজেপির একার পক্ষে সেটা সম্ভব নয়। এনডিএর সকল শরিকের সমর্থন প্রয়োজন। এই কারণেই দিল্লিতে একটি অলিখিত নিয়ম চলছে, যতদিন এই দুটি বিল না পাস হচ্ছে ততদিন মোদিজি নাইডুবাবুকে হাতছাড়া করতে পারবেন না। কিন্তু বিলগুলো পাস হয়ে গেলে তখন নাইডুবাবুর প্রয়োজন ফুরিয়ে যাবে এবং তখন হয়তো তার দলকে ভাঙার খেলা শুরু হবে। আরও একটি তথ্য যা আপনারা অনেকেই জানেন না, তামিলনাড়ুর ডিএমকের সাথে বিজেপির একটি অলিখিত সমঝোতার কথা চলছে। সেই সমঝোতা অনুযায়ী ডিএমকে নেতাদের ওপর ইডি সিবিআই হয়তো চাপ কমানো হবে এবং বিনিময় বড় বিলগুলো পাশের সময় ডিএমকের 22টি আসনের সমর্থন পাওয়া যাবে। যদি এটা সত্যি হয় তাহলে মোদিজির নাইডুবাবুর সমর্থনের প্রয়োজনীয়তা আরও একটু কমে যায়। নাইডুবাবু এই হিসাবটা ভালোই বোঝেন, তাই তিনি এখনই সতর্ক হচ্ছেন, এখনই বিকল্প পথ তৈরি করছেন। বন্ধুরা, এবার আসি দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিছুদিন আগে অমিত শাহ একটি খোলাখুলি বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে দক্ষিণ ভারতে বিজেপি কোনো আঞ্চলিক দলের সাথে নির্বাচনী জোট করবে না, দক্ষিণে বিজেপি একাই লড়বে। এই বিবৃতিটি চন্দ্রবাবু নাইডুর জন্য একটি বজ্রাঘাতের মতো ছিল। কারণ বন্ধুরা, যদি বিজেপি দক্ষিণে কোনো আঞ্চলিক দলের সাথে জোট না করে তাহলে অন্ধ্রপ্রদেশের নাইডুবাবুর দলকেও একদিন একা লড়তে হবে অথবা অন্য কোনো জোটের সন্ধান করতে হবে। এই পরিস্থিতিতে নাইডুবাবুর ছেলে নারা লোকেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। তিনি রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার প্রশংসা করলেন। বললেন যে রাহুল গান্ধীকে আগে যেভাবে পাপ্পু বলে উপহাস করা হতো তাকেও একইভাবে অন্ধ্রে ট্রোল করা হতো। রাহুল গান্ধী যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন তা থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছেন। এটা কি কেবলই মাত্র একটা ব্যক্তিগত মন্তব্য? একেবারেই নয়। নারা লোকেশ হলেন চন্দ্রবাবু নাইডুর রাজনৈতিক উত্তরসূরি। তিনি যা বলেন তা নাইডু পরিবারের রাজনৈতিক চিন্তা ভাবনারই প্রতিফলন। একজন এনডিএ নেতার পরিবারের সদস্যের রাহুল গান্ধীর প্রশংসা বিজেপির জন্য একটা স্পষ্ট সংকেত। এবার আসি সবচেয়ে চমকপ্রদ তথ্যে। তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি, এখন তিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী, কিন্তু রাজনীতির ইতিহাস ঘাঁটলে দেখা যাবে যে রেভান্ত রেড্ডি একসময় চন্দ্রবাবু নাইডুর অত্যন্ত ঘনিষ্ঠ শিষ্য ছিলেন। রাজনীতিতে পুরনো সম্পর্ক কখনো সম্পূর্ণ মুছে যায় না, এটা আমরা দেখে এসেছি, এবং সেই পুরনো সম্পর্কের সূত্র ধরেই নাইডু এবং রেভান্ত রেড্ডির মধ্যে একটা অঘোষিত বোঝাপড়া বজায় হয়েছে বলে মনে করা হয়। আরেকটি তথ্য হলো, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী নির্বাচনের সময় রাহুল গান্ধী যখন সিদ্ধান্ত নিতে পারছিলেন না তখন নেপথ্যে নাইডুবাবুর পরামর্শই নাকি রেভান্ত রেড্ডির পক্ষে কাজ করেছিল। অর্থাৎ আজ তেলেঙ্গানায় রেভান্ত রেড্ডির যে উত্থান তার পেছনে নাইডুবাবুর একটি অলিখিত ভূমিকা রয়েছে। এবং অন্ধ্রপ্রদেশের বর্তমান কংগ্রেসের সভাপতি ওয়াইএস শর্মিলা, যিনি জগনমোহন রেড্ডির বোন, তিনি নাকি নাইডুর ঘনিষ্ঠ একজন নেতার ব্যক্তিগত হেলিকপ্টারে চলাফেরা করেন। বন্ধুরা, দক্ষিণ ভারতে একটি প্রবাদ রয়েছে, চাঁদেও যদি কোনো রাজনৈতিক দল তৈরি হয় সেখানেও চন্দ্রবাবু নাইডুর একজন হলেও লোক থাকবে। এই প্রবাদটি আজকের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। বন্ধুরা, দিল্লিতে একটি গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরে। গুঞ্জনটি হলো চন্দ্রবাবু নাইডু নাকি দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে চান, কিন্তু এই গুঞ্জনটি সম্পূর্ণ ভুল। যারা চন্দ্রবাবু নাইডুকে কাছ থেকে দেখেছেন তারা জানেন যে তিনি সক্রিয় রাজনীতির মানুষ। রাষ্ট্রপতি ভবনের অহংকারমূলক পদ তার জন্য একেবারেই নয়। তিনি চান ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তার আসল আকাঙ্ক্ষা হলো কেন্দ্রে উপপ্রধানমন্ত্রীর পদ, সেই সাথে আইটি বা শিল্প মন্ত্রণালয়ের মতো বড় দপ্তর। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন নাইডুবাবু কিন্তু হায়দ্রাবাদকে ভারতের তথ্য প্রযুক্তির রাজধানীতে পরিণত করেছিলেন। মাইক্রোসফট, গুগল, অ্যামাজনের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো তার নেতৃত্বের কারণেই সেখানে গিয়েছিল। সেই অভিজ্ঞতা এবং যোগাযোগ ব্যবহার করে তিনি কেন্দ্রে একটি শক্তিশালী ভূমিকা পালন করতে চান। কিন্তু মোদিজি এই দাবিটা মানেননি। মোদী সরকারের উপপ্রধানমন্ত্রীর কোনো পদই নেই এবং মোদিজি কখনো কাউকে সেই মর্যাদা দিতেও রাজি হননি। এই প্রত্যাখ্যানটাই হয়তো নাইডুবাবুর ভেতরের ক্ষোভের বীজ বপন করেছে। ভাবুন, আপনি নিজে 16টি আসন দিয়ে কাউকে ক্ষমতায় বসিয়েছেন, আর সেই ক্ষমতায় বসা মানুষটি আপনাকে একটা সম্মানজনক পদও দিতে রাজি নয়, তখন কেমন লাগে? চন্দ্রবাবু নাইডু সেই অনুভূতিটাই অনুভব করেছেন এবং কর্ণাটকের ছবি সেই অনুভূতির একটি প্রকাশ্য বহিঃপ্রকাশ। বন্ধুরা, এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। চন্দ্রবাবু নাইডু কি 2029 সালের নির্বাচনের কথা মাথায় রেখে এখনই চাল চালছেন? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন একেবারেই হ্যাঁ। চন্দ্রবাবু নাইডুর ইতিহাস দেখলে একটি প্যাটার্ন স্পষ্ট হয়। তিনি সবসময় নির্বাচনের শেষ বছরে জোট পরিবর্তন করেন। যখন হাওয়া কোন দিকে বইছে তা স্পষ্ট হয়ে যায় তখনই তিনি সেই দিকে পাল তোলেন। 2019 সালে তিনি বিজেপি জোট ছেড়ে বিরোধী শিবিরে গিয়েছিলেন। 2024 সালে বিজেপির সাথে জোট করে ভালো ফল পেয়েছিলেন। এখন 2029 সালের কথাটাই ভাবছেন। 2029 সালে ভারতের রাজনৈতিক পরিস্থিতি ঠিক কেমন হবে?
মোদিজি কি তখন আরো শক্তিশালী হবেন, নাকি বিরোধী ইন্ডিয়া জোট শক্তি সঞ্চয় করবে? নাইডু বাবুর বাজি হলো 2029 সালে ভারতের রাজনৈতিক মানচিত্র বদলাতে পারে, এবং সেই বদলে যাওয়া মানচিত্রে তিনি যদি বিরোধী শিবিরে থাকেন তাহলে তার গুরুত্ব অনেকটাই বেশি হবে। কারণ বন্ধুরা, ইন্ডিয়া জোটে এখন দক্ষিণ ভারত থেকে কোনো শক্তিশালী মিত্র নেই। ডিএমকে আছে, কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে কোনো বড় শক্তি ইন্ডিয়া জোটে নেই। যদি চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি ইন্ডিয়া জোটে যোগ দেয় তাহলে জোটের ভৌগোলিক বিস্তার অনেকটাই বাড়বে, এবং সেই পরিস্থিতিতে নাইডু বাবু আবার কিংমেকার হয়ে উঠতে পারেন। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে তিনি এখন সেতু নির্মাণ শুরু করেছেন। কংগ্রেস মুখ্যমন্ত্রীদের সাথে সম্পর্ক করছেন, রাহুল গান্ধীর প্রশংসা করছেন ছেলের মাধ্যমে। বন্ধুরা, এখন ভাবা যাক ভবিষ্যতে কি হতে পারে। প্রথম পরিস্থিতি, মোদিজি নাইডু বাবুকে কিছু গুরুত্বপূর্ণ সুবিধা দেন, অন্ধ্রপ্রদেশের জন্য বড় কোনো প্যাকেজ ঘোষণা হয়, হয়তো কেন্দ্রে কোনো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়। সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু এনডিএতেই থেকে যাবেন। তখন কর্ণাটকের এই ছবিটাই একটি সাবধান বাণী হিসেবে থেকে যাবে। দ্বিতীয় পরিস্থিতি, বড় বিলগুলো পাশ হওয়ার পর মোদি শাহ নাইডু বাবুকে ধীরে ধীরে কোণঠাসা করেন। নাইডু বাবু ততদিনে কংগ্রেসের সাথে পর্যাপ্ত সম্পর্ক গড়ে নিয়েছেন। 2028 সালের মাঝামাঝিতে তিনি এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে যোগ দেন। 2029 সালে নির্বাচনে তিনি বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। আর তৃতীয় পরিস্থিতি, নাইডু বাবু কোনো স্পষ্ট অবস্থান না নিয়ে মাঝামাঝি থাকেন। একদিকে এনডিএতে থেকে সুবিধা নেন, অন্যদিকে কংগ্রেসের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন। 2029 সালের নির্বাচনের ঠিক আগে হাওয়া কোন দিকে বইছে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এই তৃতীয় পরিস্থিতিটি সবচেয়ে বেশি চন্দ্রবাবু নাইডুর স্টাইলের, কারণ তিনি সবসময় শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন, সবসময় দুটো পথ খোলা রাখেন তিনি, এবং যে পথে বেশি লাভ সেই পথেই তিনি হাঁটেন। এই চরিত্রের কারণেই ভারতের রাজনীতির সবচেয়ে বড় চতুর খেলোয়াড় চন্দ্রবাবু নাইডুকেই বলা হয়ে থাকে। তো বন্ধুরা, সব মিলিয়ে এখন সমীকরণটা তাহলে ঠিক কি দাঁড়াচ্ছে? নরেন্দ্র মোদী অন্য দলগুলো ভেঙে নিজের আসন সংখ্যা বাড়িয়েছেন, ফলে এখন চন্দ্রবাবু নাইডুর 16টি আসনের আর সেই পুরনো গুরুত্ব নেই। মোদীজি তার সাময়িক রাজনৈতিক লাঠি দূরে সরিয়ে রেখেছেন। বড় বিলগুলো পাস হয়ে যাওয়ার পর হয়তো নাইডু বাবু নিজেই জোট থেকে বেরিয়ে আসবেন, কারণ তিনি সবসময় হাওয়া বোঝেন এবং হাওয়া যখন বদলায় তিনি তখন পাল ঘোরান। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন আছে, মোদী সাহের রাজনীতিতে কিছুই ঘটনাচক্রে হয় না। তারাও নাইডু বাবুর এই চালের ব্যাপারে সচেতন, পাল্টা চালও আসবে। ভারতের রাজনীতিতে এই মুহূর্তে আরও একটি বড় প্রশ্ন উঠে আসছে, কেন্দ্রীয়করণ কি ভারতের রাজনীতিতে সত্যিই স্থায়ী হতে পারে? আঞ্চলিক দলগুলো কি সত্যিই মুছে দেওয়া সম্ভব? ইতিহাস বলছে একেবারে নয়। ভারত একটি বহুভাষিক, বহুজাতিক এবং বহু সংস্কৃতির দেশ। এই দেশে আঞ্চলিক পরিচয় সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ। দক্ষিণ ভারতে বিশেষত তেলেগু, তামিল, কন্নড় পরিচয় বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই নাইডু বাবুর এই পদক্ষেপটি কেবল তার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থের কথা নয়, এটা দক্ষিণ ভারতের সেই রাজনৈতিক প্রতিরোধের একটি প্রকাশ। কর্ণাটকের সেই ছবিটাই কেবল একটি ছবি নয়, সেটা একটা ঘোষণাপত্র, সেটা একটা সতর্কবার্তা, এবং সেটা একটা নতুন অধ্যায়ের শুরু। পর্দার পেছনে যে খেলা এতদিন নীরবে চলছিল তা এখন ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। এখন দেখার বিষয়, মোদিজি কি নাইডু বাবুকে ধরে রাখতে পারবেন, নাকি 2029 সালে ভারতের রাজনীতি একটি সম্পূর্ণ নতুন অধ্যায় লিখবে? এই প্রশ্নের উত্তর বন্ধুরা সময় দেবে। বন্ধুরা, আজকে আমার এই বিশ্লেষণ ঠিক কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানান। আপনারা কি মনে করেন, চন্দ্রবাবু নাইডু কি সত্যিই মোদি জোট ছেড়ে যাবেন, নাকি এটা শুধু চাপ সৃষ্টির একটা কৌশল? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।